আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। জ্বালানি সংকটের কারণে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল হতে পারে। যুদ্ধের প্রভাবে রুশ তেল কেনায় অস্থায়ী অনুমোদন দিল ওয়াশিংটন। ভারী অস্ত্র নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, ছোট হামলা হলেও সর্বাত্মক যুদ্ধ চালাবে ইরান। ইরাকের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। ইরান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো কাতার। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি সংকটের কারণে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল হতে পারে। আর এই খবরটি বর্তমানে আন্তর্জাতিক এভিয়েশন বা বিমান চলাচল খাতে এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ করোনা মহামারীর পর যখন বিশ্বজুড়ে পর্যটন ও ভ্রমণ খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই এমন একটি সংকট নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এয়ার নিউজিল্যান্ড দেশটির অন্যতম প্রধান এবং জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা, যার ওপর অভ্যন্তরীণ যাতায়াত থেকে শুরু করে আন্তর্জাতিক কার্গো ও যাত্রী পরিবহন অনেকাংশেই নির্ভরশীল। কিন্তু বিশ্বজুড়ে চলমান সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার চরম ব্যাঘাত এবং পরিশোধিত এভিয়েশন ফুয়েল বা জেট ফুয়েলের তীব্র ঘাটতির কারণে সংস্থাটি বাধ্য হয়ে এই বিশাল সংখ্যক ফ্লাইট বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং জ্বালানি শোধনাগারগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে, যেগুলো ভৌগোলিকভাবে বিশ্বের অন্যান্য মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন, জ্বালানি পৌঁছাতে ব্যাপক লজিস্টিক্যাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এই ১১০০ ফ্লাইট বাতিল হওয়ার অর্থ হল হাজার হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যাওয়া, যার মধ্যে রয়েছে বহু মানুষের জরুরি ব্যবসায়িক ট্রিপ, পারিবারিক পুনর্মিলন এবং চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ, যা সাধারণ মানুষের জীবনে এক অবর্ণনীয় ভোগান্তির সৃষ্টি করবে। শুধু যাত্রী ভোগান্তিই নয়, এর একটি বিশাল নেতিবাচক অর্থনৈতিক প্রভাবও রয়েছে। কারণ নিউজিল্যান্ডের অর্থনীতি পর্যটন শিল্পের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং ফ্লাইট বাতিলের কারণে হোটেল, রিসোর্ট, স্থানীয় পরিবহন এবং রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয়ে বড় ধরনের ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এয়ার নিউজিল্যান্ড কর্তৃপক্ষ অবশ্য যাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করছে যে তারা বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যারা ইতিমধ্যে টিকিট কেটেছেন তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া বা রিশিডিউল করার মতো সুবিধা প্রদান করবে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সংকটের কোনো দ্রুত সমাধান আপাতত চোখে পড়ছে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি কেবল নিউজিল্যান্ডের একক কোনো সমস্যা নয়, বরং এটি সারা বিশ্বের এভিয়েশন খাতের জন্য একটি সতর্কবার্তা। কারণ জ্বালানি নির্ভরতা এবং সাপ্লাই চেইনের দুর্বলতা যে কোনো দেশের যোগাযোগ ব্যবস্থাকে কতটা ভঙ্গুর করে দিতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি যখন চরম টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই রুশ তেল কেনায় অস্থায়ী অনুমোদন দিল ওয়াশিংটন, যা আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্ব অর্থনীতির অঙ্গনে এক নতুন এবং বেশ চমকপ্রদ আলোচনার জন্ম দিয়েছে। গত কয়েক মাস ধরে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন দেশের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে চরম অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতেও। সাধারণ মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনে পেট্রোল এবং ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে এবং অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতে ওয়াশিংটন নজিরবিহীনভাবে তাদের পূর্ববর্তী কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এবং সম্পূর্ণ অস্থায়ীভাবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের একটি বিশেষ অনুমোদন বা ওয়েভার জারি করেছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই সিদ্ধান্তটি মার্কিন প্রশাসনের জন্য একটি অত্যন্ত কঠিন ভারসাম্য রক্ষার খেলা। কারণ একদিকে তাদের আন্তর্জাতিক মিত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে নিষেধাজ্ঞার নীতি অটুট রাখতে হচ্ছে, অন্যদিকে নিজেদের দেশের সাধারণ ভোটার এবং ভোক্তাদের চরম অসন্তোষের হাত থেকে অর্থনীতিকে বাঁচাতে হচ্ছে। এই অস্থায়ী অনুমোদনের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে, যা ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমানোর ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।
তবে ইউরোপীয় মিত্ররা ওয়াশিংটনের এই পদক্ষেপকে কিভাবে গ্রহণ করবে তা নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কারণ ইউরোপের অনেক দেশ সম্পূর্ণভাবে রুশ জ্বালানি বর্জনের যে নীতি গ্রহণ করেছিল, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সেই ঐক্যবদ্ধ ফ্রন্টে কিছুটা ফাটল ধরতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এই পুরো বিষয়টি প্রমাণ করে যে বর্তমান গ্লোবালাইজড বা বিশ্বায়িত অর্থনীতিতে কোনো দেশই পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয়, এবং একটি দেশের ভূ-রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে হাজার হাজার মাইল দূরের সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটকে প্রভাবিত করে তা সত্যি অবাক করার মতো বিষয়। আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়িয়ে ভারী অস্ত্র নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। আর এর বিপরীতে কোনো ছোট হামলা হলেও সর্বাত্মক যুদ্ধ চালাবে ইরান, এমন এক পাল্টাপাল্টি এবং কঠোর হুঁশিয়ারির খবরে পুরো মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। গত কয়েক সপ্তাহ ধরে পারস্য উপসাগর এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমাবেশ, যা ওই অঞ্চলে একটি বড় ধরনের সামরিক মহড়া বা শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে। পেন্টাগন এবং মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে এই সামরিক উপস্থিতির মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মিত্র দেশগুলোকে যে কোনো ধরনের সম্ভাব্য আগ্রাসন থেকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী ডিটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু অন্যদিকে তেহরান এই পদক্ষেপকে সরাসরি তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি এক চরম হুমকি হিসেবে দেখছে, এবং ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অত্যন্ত সুস্পষ্ট ও কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেছে যে তাদের ভূখণ্ড বা স্বার্থের ওপর সামান্যতম আঁচড় লাগলেও তারা চুপ করে বসে থাকবে না, বরং এর পরিণতি হবে এক সর্বাত্মক এবং ভয়াবহ প্রতিরোধ যুদ্ধ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ নতুন কিছু নয়, তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে বিশ্ব অর্থনীতি এমনিতেই নানাবিধ সংকটে জর্জরিত, সেখানে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক রুটে যদি কোনো ধরনের সামরিক সংঘাতের সূত্রপাত হয়, তবে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অচল করে দিতে পারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/3 সমুদ্রবাহিত অপরিশোধিত তেল পরিবাহিত হয়, তাই এই অঞ্চলে সামান্যতম উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দাম কল্পনাতীতভাবে বাড়িয়ে দিতে পারে, যা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির সুনামি বয়ে আনবে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত এবং চাঞ্চল্যকর ঘটনায় ইরাকের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক কমান্ড এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দৃষ্টি গভীরভাবে আকর্ষণ করেছে। প্রাথমিক সামরিক প্রতিবেদন এবং পেন্টাগনের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী নিয়মিত টহল এবং প্রশিক্ষণ মিশন চলাকালীন সময়ে একটি অত্যাধুনিক মার্কিন ফাইটার জেট যান্ত্রিক ত্রুটির কারণে ইরাকের একটি জনমানবহীন মরুভূমি অঞ্চলে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো ধরনের বৈরী আক্রমণ বা বহিঃশত্রুর ফায়ার করার কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এভিয়েশন সেফটি এবং সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনাটির তদন্ত শুরু করেছেন, যেখানে ব্ল্যাক বক্স উদ্ধার এবং রাডার ডেটা বিশ্লেষণের মাধ্যমে ঠিক কী কারণে এই কোটি কোটি ডলার মূল্যের সামরিক বিমানটি বিকল হয়ে পড়ল তা বের করার জোর চেষ্টা চলছে। স্বস্তির বিষয় হল সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী যুদ্ধবিমানটির পাইলট ইজেক্ট বা প্যারাশুটের মাধ্যমে সফলভাবে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন, এবং সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের দ্রুত পদক্ষেপে তাকে নিরাপদে উদ্ধার করে নিকটস্থ সামরিক ঘাঁটির হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তিনি বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি এবং আকাশসীমায় তাদের নিয়মিত টহল মূলত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীকে লজিস্টিক্যাল ও গোয়েন্দা সহায়তা প্রদানের জন্য পরিচালিত হয়ে থাকে, যা ওই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার একটি অংশ হিসেবে বিবেচিত হয়। তবে এই বিধ্বস্ত হওয়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে, যার ফলে সংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ প্ল্যাটফর্মে নানা ধরনের জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল। যদিও সামরিক কর্তৃপক্ষ খুব দ্রুতই পরিষ্কার করে দিয়েছে যে এটি সম্পূর্ণ একটি টেকনিক্যাল ফেলিওর বা যান্ত্রিক গোলযোগ ছাড়া আর কিছুই নয়।
আধুনিক যুদ্ধবিমানগুলো প্রযুক্তিগত দিক থেকে চরম উৎকর্ষের শিখরে থাকলেও চরম আবহাওয়া, ধুলাবালি বা অভ্যন্তরীণ কোনো সূক্ষ্ম সফটওয়্যার ও হার্ডওয়্যার ত্রুটির কারণে এমন দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে, যা প্রমাণ করে প্রযুক্তির ওপর মানুষের ১০০% নিয়ন্ত্রণ এখনও প্রতিষ্ঠিত হয়নি। মধ্যপ্রাচ্যের জটিল এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক সমীকরণে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে ইরান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো কাতার, যা ওই অঞ্চলের কূটনৈতিক দৃশ্যপটকে সম্পূর্ণ নতুন একটি মাত্রা প্রদান করেছে। কাতার বরাবরই মধ্যপ্রাচ্যে একটি অত্যন্ত দক্ষ এবং নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে, যাদের সাথে একদিকে যেমন পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক রয়েছে, ঠিক অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথেও তারা একটি স্থিতিশীল এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে কাতারের এই প্রকাশ্য কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়কে বেশ বিস্মিত করেছে, কারণ দোহা অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা সংঘাতকে সমর্থন করে না এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো সম্ভাব্য আগ্রাসী পদক্ষেপের কঠোর বিরোধিতা করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কাতারের এই পদক্ষেপের পেছনে মূলত তাদের নিজস্ব অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে, কারণ কাতার এবং ইরান বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স নর্থ ডোম যৌথভাবে শেয়ার করে। তাই ইরানের যে কোনো অস্থিতিশীলতা সরাসরি কাতারের অর্থনীতি এবং তাদের গ্যাস উত্তোলন কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। এছাড়া কাতার চায় না মধ্যপ্রাচ্যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক যা পুরো আরব উপদ্বীপকে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দেয়, কারণ এটি গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা ও বাণিজ্যকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। দোহা আন্তর্জাতিক মঞ্চে অত্যন্ত জোরালোভাবে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কখনোই দীর্ঘস্থায়ী শান্তি আনা সম্ভব নয়, বরং সংলাপ এবং বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দেশগুলোর মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা উচিত।